তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্যাডাগজির অন্য একটা ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমরা বেঙ্গলি প্যাডাগজির ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আমরা আলোচনা করব, ভাষাগত দক্ষতা। এর সঙ্গে সঙ্গে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ রয়েছে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট হেল্প হবে আজকের এই ক্লাস থেকে। কারণ প্যাডাগজির টপিকটা ইংলিশ এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের আসে। বাংলাতেও আপনার আছে, তাই আপনি ভিডিওটা দেখছেন। আর যদি আপনার ইংলিশ থেকে থাকে এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে, তখন এই ক্ষেত্রেও আপনার যথেষ্ট হেল্প হবে এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সের অন্য একটি ক্লাস। তো টপিক হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। পুরো ডিটেইলসে আলোচনা করব, পুরো কনসেপ্ট, কোনো কিছু ছুটে যাবে না। যদি এক পার্টে না হয় ২ টা পার্টে শেষ করব এই টপিকটাকে, তাও কোনো ব্যাপার নয়। কিন্তু সবগুলা বিষয় আমাদেরকে জানতে হবে। কোথায়, কোথায় থেকে প্রশ্ন আসবে, সব জায়গাগুলো দেখিয়ে দেব কোন, কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সুতরাং আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা শুধুমাত্র সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন বাস। ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? এবিলিটি, প্রফিসিয়েন্সি ইন এক্সিকিউশন অর পারফরম্যান্স। অর্থাৎ কি করে ভাষাকে নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করা যায় বা কিভাবে ভাষাকে শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থবহ করে তোলা যায়, তার কৌশল আয়ত্ত করা বা চর্চা করা। আমরা যে ভাষা রয়েছে, ভাষাটাকে কিভাবে আমরা আরো শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থবহ করে তুলতে পারি, তার যেটা কৌশল, যেটা আমরা আয়ত্ত করব বা চর্চা করব, এটাই হচ্ছে এক কথায় ল্যাঙ্গুয়েজ স্কিল। তো এই বলে কিন্তু শেষ নয়, এই বলে কিন্তু খতম নয়। তার অনেকগুলা টপিক রয়েছে, অনেকগুলা পার্ট রয়েছে। দেখুন, জেনারেলি তার ২ টা পার্ট আছে। জেনারেলি ভাষাগত দক্ষতার কয়টা ভাগ আছে? ২ টা ভাগ। একটা হচ্ছে গ্রহণধর্মিতা। গ্রহণধর্মিতাকে বলা হয় রেসেপটিভ ফাংশন। গ্রহণধর্মিতা অর্থাৎ রিসিপটিভ ফাংশন, যেটা আপনি রিসিভ করবেন, যেটা আপনি গ্রহণ করবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রকাশধর্মিতা বা প্রোডাক্টিভ। প্রকাশধর্মিতা বা এক্সপ্রেসিভ। ঠিক আছে? তো এই প্রকাশধর্মিতার আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলতে পারি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ। ঠিক আছে? একটা হচ্ছে গ্রহণধর্মিতা, এটা হচ্ছে রিসেপটিভ ফাংশন। আরেকটা হচ্ছে গ্রহণধর্মিতা, মানে প্রকাশধর্মিতা। তো প্রকাশধর্মিতার আরেকটি নাম রয়েছে উৎপাদনমূলক ধর্মিতা, বা এটাকে ইংলিশে যদি বলি তাহলে বলব প্রোডাক্টিভ অথবা এক্সপ্রেসিভ ফাংশন। ঠিক আছে? নেক্সট স্লাইড। দেখুন, এবার হচ্ছে গ্রহণধর্মিতা বা রিসিপটিভ ফাংশন মানে কি? আমরা তো বললাম যে ২ টা পার্ট রয়েছে। একটা হচ্ছে রিসিপটিভ, একটা হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ। তো এবার কথা হচ্ছে রিসিপটিভ কি? গ্রহণধর্মিতাটা কি? যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা। যা কিছু বলা হয়েছে, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজনে কোনো একটা কিছু বলল, সেটা আমি বুঝার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে গ্রহণধর্মিতা। তো আমি বুঝবো কি করে? একজনে একটা কথা বলেছে, সেটা আমি বুঝবো। যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা। তো আমি বুঝবো, কি করে বুঝবো? আমি যদি শুনি তাহলে না বুঝবো, অর্থাৎ শ্রবণ। আমি যদি শ্রবণ করি তাহলে না আমি বুঝবো। আমি এবার যা বলছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনছেন। আপনি শুনছেন, গতিকে জিনিসটাকে বুঝতে পারছেন। যদি আপনি শুনতেন না, তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পেতেন না। ঠিক আছে ভাই? ক্লিয়ার হচ্ছে? লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা। ঠিক আছে? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গ্রহণধর্মিতার ২ টা ফাংশন। অর্থাৎ গ্রহণধর্মিতা মানে কি? কথার অর্থ হচ্ছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। যা কিছু বলা হয়েছে তা বোঝার ক্ষমতা। তো যা কিছু বলা হয়েছে সেটা আমরা বুঝবো। কি করে বুঝবো? যদি আমি শ্রবণ করি বা শুনি, তখন আমি বুঝবো। ঠিক আছে? তারপর হচ্ছে লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। একটা লিখিত লেখা রয়েছে। অর্থাৎ এখানে দেখুন, এখানে ওই জিনিসটা লেখা রয়েছে। ওই জিনিসটাকে আমার কি রয়েছে? লেখা রয়েছে। এখানে লিসেনিং আগে লিখে নেই। শোনা যেটা বলেছিলাম, লিসেনিং। এই এখানে একটা লাইন রয়েছে। হচ্ছে কি বলেছে? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। ওই রিটেন ল্যাঙ্গুয়েজকে আমাকে আন্ডারস্ট্যান্ড হতে হবে বা বুঝতে হবে যে এখানে কি লেখা আছে। আমি কি করে বুঝবো যে এখানে কি লেখা আছে? পয়েন্ট ওইখানে। পয়েন্টটা ওইখানে ভাই। আমি কি করে বুঝবো এখানে কি লেখা আছে? আমি যদি জিনিসটাকে পড়ি মনোযোগ দিয়ে, আমি যদি জিনিসটাকে পড়ি, তাহলেই কি আমি বুঝতে পারবো। যদি পড়ি না, তাহলে কিন্তু বুঝতে পারবো না। সুতরাং রিডিং। তো তার মানে আমরা এখান থেকে কি দেখলাম? লিসেনিং এবং রিডিং হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল বা গ্রহণধর্মিতা।
বুঝা গেছে? গ্রহণধর্মিতা কোনগুলি? লিসেনিং এবং রিডিং। জেনারেলি আমাদের 4 টা সিকোয়েন্স রয়েছে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো তার মধ্যে যদি বলে আপনাদের রিসেপটিভ ফাংশন কোনগুলি বা গ্রহণমূলক দক্ষতা কোনগুলি? প্রশ্ন আসছে গ্রহণমূলক দক্ষতা, উৎপাদনমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, এই ধরনের প্রশ্ন আসে 100% কনফার্ম। তো এখানে যদি বলে যে গ্রহণধর্মিতা কি? তো গ্রহণধর্মিতা হচ্ছে কি যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা। তো আমি যা কিছু বলা হয়েছে সেটা বুঝবো কি করে বুঝবো? যখন আমি লিসেনিং করি, যখন শ্রবণ করবো তখন আমি বুঝবো। লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা, লিখিত যা রয়েছে সেটাকে আমি বুঝবো কি করে বুঝবো? যখন আমি রিডিং করি, যা লেখা রয়েছে তা যদি আমি পড়ি তখনই না বুঝবো এখানে কি লেখা আছে। সুতরাং এল এবং আর হচ্ছে কি আমার গ্রহণধর্মিতা বা রেসেপটিভ স্কিল। নেক্সট, উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশধর্মিতা, প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা। এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস ইন স্পিচ, আমি স্পিচের মাধ্যমে বা বক্তৃতার মাধ্যমে আমি আমার যে কথা রয়েছে সেটাকে আমি প্রকাশ করব, যেট ইজ কল্ড প্রকাশধর্মিতা। বক্তৃতার মাধ্যমে আমি কি করব? প্রকাশ করব। তার মানে কি এখানে স্পিকিং হচ্ছে কথন, কথন যাকে বলা হয় কথন। স্পিকিং মানে কি? কথন। অর্থাৎ এখানে কথন হচ্ছে কি আমাদের প্রকাশধর্মিতা বা প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা, প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল যদি বলি তাহলে এটা কি? এটা হচ্ছে কি স্পিকিং। লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। আগেটা কি ছিল? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, যে কি লেখা রয়েছে সেটা আমার বুঝতে হবে। আর এবার কি বলেছে? যে কোনো একটা বিষয় লিখিতভাবে প্রকাশ করতে হবে। এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন রাইটিং, অর্থাৎ কোনো কিছু লিখে আমি সেটাকে প্রকাশ করব। তো তার মানে কোনো কিছু লিখে যখন প্রকাশ করব, সুতরাং রাইটিং ইজ অলসো নোন এজ প্রকাশধর্মিতা। ঠিক আছে? তো তার মানে আমি এখানে কি পেলাম? স্পিকিং, স্পিকিং অ্যান্ড কি পেলাম? রাইটিং। স্পিকিং এবং রাইটিং কি হলো আমাদের? প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। এখানে দেখুন আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনশট করে রাখতে পারেন। ভাষাগত দক্ষতা 4টা প্রকার হয়: শ্রবণ, কথন, পঠন, লিখন। ঠিক আছে? শ্রবণ মানে কি? লিসেনিং। এস মানে কি? স্পিকিং, স্পিকিং মানে কি? কথন। আর মানে কি? পঠন, পঠন মানে কি? পঠন, পঠন। আর ডাব্লিউ মানে কি? লিখন। শ্রবণ, কথন, পঠন, লিখন। তার মধ্যে শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং পঠন হচ্ছে কি আমাদের গ্রহণধর্মিতা, রিসিপটিভস যাকে আমরা বলতে পারি, রিসিপটিভ যাকে আমরা রিসিভ করি। আর প্রকাশমূলক দক্ষতা মানে প্রোডাক্টিভ কোনগুলো আমরা দেখলাম? কথন এবং লিখন। দেখলাম তো কি করে হলো? এই জিনিসটা খুব ভালো করে দেখে নিন, স্ক্রিনশট করে রেখে দিন ভাই, খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে কিন্তু ডিসকাস করছি। এবার দেখুন, গ্রহণধর্মিতা বললে কি হয়? শ্রবণ এবং পঠন। আর প্রকাশধর্মিতা হলে কথন এবং লিখন। কারণ যখন আমরা শুনবো তখন আমরা রিসিভ করব, যখন আমরা লিখিত ভাষা কি রয়েছে সেটা যদি বুঝতে চাই, গ্রহণ করতে চাই, তখন পড়তে হবে। আর যখন আমি কিছু বলবো তখন সেটাকে কি করব? প্রকাশ করব। হয়তো কিছু বলে প্রকাশ করব, নতুবা কোনো কিছু লিখে প্রকাশ করব। আমি এখানে কোনো কিছু জানাতে চাই, আমি কি করে জানাবো? হয়তো আমি মুখে বলবো, এমন কিছু কথা আছে যে আমি বলতে পারছি না, কিন্তু আমি একটা চিরকুট বা একটা কাগজে আমি আপনাকে লিখে আমি দিয়ে দিলাম, সেটা দেখে আপনি আমার মনের কথাটা বুঝে নিতে পারলেন, আমার মনের কথাটা প্রকাশ হয়ে গেল। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড প্রকাশধর্মিতা। নেক্সট দেখুন, ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিলের এবার পুরো টোটাল ডিটেইলস এবার আমরা আলোচনা করব। অনেক সময় নষ্ট হবে আপনাদের, নষ্ট নয়, সময় কাজে লাগাবে, সময়টাকে কাজে লাগবে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তো ভাষা দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং থেকে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় ছুটবে না। চ্যালেঞ্জ। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যমেই হলো ভাষা। পারস্পরিক ভাব বিনিময় করা বা যোগাযোগের মাধ্যমেই হচ্ছে কি একটা ভাষা। এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর। এই যোগাযোগের সম্পূর্ণতা লাভ করে কিসের উপর? ভাষার দক্ষতার উপর। এই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এই ভাষা শেখার ক্ষেত্রে ভাষার দক্ষতা বলুন বা তার ল্যাঙ্গুয়েজ স্কিল বলুন, তার আলোচনা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে।
এই প্রসঙ্গে 4 প্রকার ভাষা দক্ষতার কথা আলোচনা করতে হবে। 4 প্রকার ভাষা দক্ষতা কি? শ্রবণ, কথন, পঠন এবং লিখন। প্রথমে আমরা দেখি শ্রবণ কি? পুরো ডিটেইলস সবগুলা জিনিস বুঝবো। শ্রবণ কি? হোয়াট ইজ লিসেনিং? 4 ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। প্রথমে ছিল না? শ্রবণ, কথন, পঠন, লিখন বলতে শ্রবণ কথা কখন এসেছে? প্রথমে। 4 ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। এখন প্রশ্ন হলো, শ্রবণ কি? শ্রবণ কি? সবাই জানি শ্রবণ কি। ভাষাকে কান দিয়ে গ্রহণ করাকে শ্রবণ বলা হয়। অর্থাৎ কান দিয়ে যা শুনি তাই শ্রবণ। ইন্টারেস্টিং ব্যাপার ভাই। কান দিয়ে আমরা যেটা শুনবো এটাই হচ্ছে কি? শ্রবণ। শ্রবণ হলো একটি গ্রহণমূলক দক্ষতা। আগে পেয়েছিলাম শ্রবণ কি? একটি গ্রহণমূলক বা এটা রিসেপটিভ স্কিল। আমরা রিসিভ করি। শ্রবণের মাধ্যমে আমরা কি করি? শ্রবণ রিসিভ করি। যেকোনো ডাটা, যেকোনো তথ্য, যেকোনো কিছু আমরা গ্রহণ করতে পারি। ভাষা শেখার ক্ষেত্রে এটিকে যোগান হিসাবে বিবেচনা করা হয়। ভাষা শেখার ক্ষেত্রে এটিকে একটা ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুট মানে কি? যেটা প্রবেশ করে। তো শোনার মাধ্যমে আমাদের মস্তিষ্কে কিছু একটা প্রবেশ করে। আর বলার মাধ্যমে সেটা আউটপুটের কাজ করে। যেকোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। যেকোনো একটা ভাষা যদি আমি শিশুকে শেখাতে চাই, তো শেখানোটা শুরু করার আগে ওই ভাষাটা শিশুকে কি করতে হবে? শোনানোর ব্যবস্থা করতে হবে। শিশুটাকে আগে প্রথমে ওই ভাষাটা শোনাতে হবে, তারপর সে শিখবে। যদি সে নাই শুনে, তাহলে আমি যদি কোনো ভাষা নতুনভাবে যদি কোনো ভাষা না শিখি, তাহলে কি আমি শিখতে পারবো? কখনোই না। আমাকে শিখতে গেলে প্রথমে ওই ভাষাটা আমাকে কি করতে হবে? শুনতে হবে। এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, বরং অপরের বক্তব্য বোঝা। এই যে শ্রবণের অর্থ হচ্ছে আমি আপনার কাছ থেকে কয়েকটি শব্দ শুনে নিলাম বা এই শব্দের সাউন্ডগুলা শুনে নিলাম, এটাকে শ্রবণ নয়। বরঞ্চ আপনি কি বলছেন, আপনার সম্পূর্ণ বলাটা আমাকে বুঝতে হবে। আপনি চিং পং চাং পং চাং একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? ধরে নিন আপনি একটা ল্যাঙ্গুয়েজ বললেন। তো ওই ল্যাঙ্গুয়েজে আপনি কি বললেন, ওইটা আমাকে কি করতে হবে? ভালো করে বুঝতে হবে যে আপনি কি বলছেন। ঠিক আছে? আমি আপোনাৰ ওচৰত এতিয়া লৈ আহিছোঁ এটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে আসামিস ল্যাঙ্গুয়েজে বলা। তো এবার আমি যদি ভালো করে এই আপনি কি বললেন সেটা যদি আমি ভালো করে বুঝে নিতে পারি, তার মানে আমার শ্রবণ সার্থক। আর আমি যদি আপনি কি বললেন যদি আমি বুঝতে না পারি, তাহলে আমার শ্রবণটা সার্থক নয়। তো ওটাই বলেছে যে শ্রবণের অর্থ এক কথায় হচ্ছে কি? অপরের বক্তব্যটা বোঝা। সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা ২ ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। তো সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা কয় ধরনের শ্রবণ পরিস্থিতি দেখা যায় আমাদের সামনে? ২ ধরনের শ্রবণ পরিস্থিতি আমাদের সামনে কি করে দেয়? দেখা দেয়। কি, কি? একটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা বা একমুখী শ্রবণ প্রক্রিয়া, ওয়ান ওয়ে কমিউনিকেশন। একটা আছে কি? একমুখী শ্রবণ প্রক্রিয়া। আরেকটা হচ্ছে কি? বোথ ওয়ে কমিউনিকেশন, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। মানে কি? বুঝলাম না। দেখি তো ভাই। একমুখী শ্রবণ প্রক্রিয়া বা ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে কি? এক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। ফর এক্সাম্পল বেতার বা দূরদর্শন। যদি আপনি বেতার, বেতার মানে কি? রেডিও। যদি আপনি রেডিও বা টিভি দেখেন, রেডিওতে কি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন। অবশ্যই শুনতে পাচ্ছেন। টিভিতে কি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কোনো রিপ্লাই দিতে পারবেন না। আর আপনি রিপ্লাই দিলেও আপনার কথা রেডিও শুনবে না, টিভি শুনবে না। ঠিক আছে? ধরে নিন টিভিতে একটা নিউজ চলছে। এই চ্যানেলে ওই নিউজটা চলছে। আপনি যদি তখন আপনি টিভির সামনে বসে যদি সাংবাদিককে বলেন, "আরে ওই নিউজটা চেঞ্জ করে আগের নিউজটা দাও তো। বা একটু আগে কি নিউজটা দিলে আমি তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না। ওই নিউজটা তুমি আবার দাও।" টিভি সেন্টারে যে বসে আছে সে কি আপনার কথা শুনবে? আপনি যে টিভির সামনে বসে আছেন সে কি জানে? সে আপনার কথা শুনবে না। একমুখী শ্রবণ প্রক্রিয়া। সে তার এক মুখ দিয়েই সে বলতে যাবে। আপনার কোনো কথা এখানে কাজে লাগবে না। কিন্তু আপনি শুনছেন, আপনি শ্রবণ করছেন। গট দিস পয়েন্ট? আপনি কিন্তু শ্রবণ করছেন টিভির সামনে বসে বা রেডিওর সামনে বসে। কিন্তু আপনার কোনো কথা এই ব্যক্তি শুনবে না। দ্যাট ইস কল্ড একমুখী শ্রবণ প্রক্রিয়া। বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম। আমরা অনেক সময় রেল স্টেশন, বাস স্টেশন বা শপিং মলে গেলে আমরা অনেক সময় কি অ্যানাউন্সমেন্ট দেখি। ঠিক আছে? গাড়ির সংখ্যা ৫, ৬, ৬, ৭, ৮ गुवाहाटी से दिल्ली जाने वाली ट्रेन अभी फिलहाल
নাম্বার 1 প্ল্যাটফর্মে আ রহি হে, সেটা আপনাকে জানানো হয়। আপনি কি তার আপনি কি সেই প্রসঙ্গে সঙ্গে, সঙ্গে আপনি কি কোনো তাকে উত্তর দিতে পারেন? যে কেন ১ নম্বরে আসছে, ২ নম্বরে আসলে কি হয়? আপনি বসে আছেন প্ল্যাটফর্মে বা আরে ভাই এই ধরনের অ্যানাউন্স দিও না, এটা বন্ধ করো। আপনি কি তার সঙ্গে কমিউনিকেট করতে বা যোগাযোগ করতে পারেন? না। অর্থাৎ পাবলিক অ্যাড্রেস সিস্টেম জনস্বার্থে প্রচারিত বার্তা অর্থাৎ বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল ইত্যাদি স্থানের ঘোষণাগুলো কি হয়? একমুখী শ্রবণ প্রক্রিয়া হয়। আমরা শুনতে পাই কিন্তু কোনো কিছু বলতে পারি না, রিপ্লাই করতে পারি না। প্রশ্ন আসবে ভাই, কি প্রশ্ন আসবে? যেমন ধরুন আমরা যে আ উম রেল স্টেশনের যে ঘোষণা, এই ঘোষণাটি কি ধরনের শ্রবণ প্রক্রিয়া? প্রশ্ন আসবে, ছেড়ে যাবে না আপনাকে। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার মোস্ট ইম্পোর্টেন্ট ভাই। ভাষণ এবং বক্তৃতা প্রভৃতি। এক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে বলি ও শুনি কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির আবেদন রাখতে পারি। এর মাধ্যমগুলি সাক্ষাতে কথোপকথন, টেলিফোনে কথোপকথন, কোনো বিষয় তথ্য সংগ্রহ, সেটা আমরা বুঝে নিতে পেরেছি। তারপর দেখুন দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে? দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া কি? অর্থাৎ কি? আপনি একজনের সঙ্গে কথা বলছেন। ওই ব্যক্তিটাও কি করবে? আপনার সঙ্গে ধরুন সামনাসামনি বসে আছেন। ধরে নিন কোনো একটা ইন্টারভিউ। কোনো একটা আপনি ইন্টারভিউতে গেলেন। ইন্টারভিউতে যাওয়ার পরে কি হবে? এক্সামিনার যে থাকবে আপনার একদম সামনাসামনি বসবে। আপনি কি বলবেন আপনার কথা বুঝে অন্যজন কথা বলবে। ধরে নিন আপনারা ২ জন বন্ধু, 2 ফ্রেন্ড। আপনারা খুব ২ জন ভালো বন্ধু। আপনারা কথা বলছেন এই ক্ষেত্রে বসে। আপনারা কথা বলছেন। তো কথা বলতে, বলতে এক বন্ধুর কথা শেষ হওয়ার পর আরেক বন্ধু বলবে। অর্থাৎ কোন রিলেটেড কথা বলছে ওইটা অর্থাৎ বুঝতে পারছেন তো? ২ জনে মিলেমিশে যেটা কথা বলা সেটা হচ্ছে কি? দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। তো শ্রবণ দক্ষতা অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি রয়েছে? পুরো ডিটেইলস জানবো। মানব শিশুর জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের কথাবার্তা শুনে বিভিন্ন ধ্বনি ও শব্দ অনুকরণ করে। একটা শিশু তার জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশ অর্থাৎ মা, বাবা এবং পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদের কথাবার্তা শুনে এখান থেকে সে বিভিন্ন শব্দ, বিভিন্ন ধ্বনি সে কি করে? অনুকরণ করে। ধ্বনি থেকে শব্দ এবং ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে। ওই শিশুটা ধ্বনি থেকে শব্দ, তারপর ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে। বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই শিশু মাতৃভাষা শেখে এবং দক্ষতা অর্জন করে। আমরা বলতে পারি শিশুটা কি করে? নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই। অর্থাৎ সে কি প্রকাশ করবে সেটা প্রকাশ করার উদ্দেশ্যেই সে কি করে? তার মাতৃভাষা শিখে এবং তার দক্ষতা অর্জন করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ এবং প্রকাশ ঘটায়। ঠিক আছে? তারা যে শ্রবণ দক্ষতার মাধ্যমে তারা কি করে? ভাষা শিখে এবং সেই ভাষা শিখাটা তাদের পরবর্তী জীবনে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে সাহায্য করে। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। ইয়েস ভাই। আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে ১ম এ আপনাকে ভালো শ্রোতা হতে হবে। আপনি যদি ভালো শ্রোতা না হতে পারেন তাহলে আপনি ভালো বক্তা হতে পারবেন না। অর্থাৎ আপনি ১ম এ ভালো করে শুনতে হবে যে আপনাকে কি বলবেন সেই কথাটা আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তারপর আপনি একজন ভালো বক্তা হতে পারবেন। শ্রবণের দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতেই সাহায্য করে না। শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। আপনি কথা বলাটা যদি ভালো করে শুনে নিতে পারেন, তো অন্যজন কিভাবে কথা বলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি কথা বলতে পারেন খুব ভালোভাবে। ঠিক আছে? শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায়। শ্রবণ মানুষকে কি করে? সঠিক উচ্চারণ শেখায়। উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। অনেক ভাষার, অনেক ল্যাঙ্গুয়েজের অনেক সমস্যা রয়েছে যেটা শ্রবণ আমাদেরকে সাহায্য করে। শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে যে কাজগুলি সহজে করতে পারবে। শিক্ষার্থীরা সঠিকভাবে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে, তাহলে কোন কাজগুলা সহজে করতে পারবে বলুন তো? বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। বিভিন্ন ধ্বনির সহযোগে বিভিন্ন ধ্বনি সহযোগে তারা শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। শিখন কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে। শিখন যেটা কার্যক্রম রয়েছে ওই শিখন কার্যক্রমে তারা
সাফল্য অর্জন করতে পারবে, অর্থাৎ শিখতে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে। যে কোনো বিষয় শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। যে কোনো বিষয় তারা শুনবে এবং শুনে জিনিসটাকে উপলব্ধি করে তারা কি করতে পারবে? শুদ্ধভাবে সেটাকে প্রকাশ করতে পারবে। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। বক্তব্য পরিবেশনে যথার্থ স্বরপক্ষেপণ এবং দেহভঙ্গি প্রদর্শনে সক্ষম হবে। শ্রবণ দক্ষতা যদি ভালো করে অর্জন করতে পারে, তো ওই জিনিসগুলো তারা খুব ভালো করে করতে পারবে। এবার দেখি শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সমস্যা কি। বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। যে স্কুল কলেজগুলো রয়েছে বিদ্যালয়, এখানে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। ঠিক আছে, তুমি বলো, তুমি লেখো, এটার উপরে বেশি দৃষ্টি দেওয়া হয়। তুমি কতটুকু শুনছো সেটার উপরে ডিপেন্ড দেওয়া হয় না, বা তেমন দৃষ্টি দেওয়া হয় না স্কুল লেভেলে। যার কারণে শিশুরা শ্রবণ দক্ষতা অর্জন করতে তাদের সমস্যা দেখা দেয়। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব। শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য যে সকল উপকরণের প্রয়োজন রয়েছে, শ্রবণ দক্ষতার যে টিএলএম গুলা রয়েছে স্পেশাল, এইগুলার কিন্তু অভাব রয়েছে। দীর্ঘ শ্রবণ এবং দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে, এটাও একটা প্রশ্ন। আমরা অনেকক্ষণ ধরে কোনো কিছু শুনলে বা আমাদের কি আসে? ক্লান্তি আসে, বোরিং, আমরা যেটা বলি বোরিং চলে আসে, ভালো লাগছে না এত লম্বা ক্লাস। যেমন আজকের ক্লাসটা আমরা দীর্ঘ করছি, আপনাদের বোরিং হয়তো অনেকের আসতে পারে, ভালো লাগছে না। কিন্তু ভাই একটু বোরিং ফিল না করে যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এখান থেকে কিন্তু আপনার যে প্রশ্নগুলো যে আসবে সিটেট পরীক্ষার কিন্তু বোরিং আপনার কেটে দেবে। শারীরিক সমস্যা এবং বধিরতা, কিছু ফিজিক্যালি কিছু সমস্যা থাকতে পারে, বা কেউ হয়তো কানে কালা রয়েছে, তারা শুনতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, বা প্রতিকূল পরিবেশ, তার শোনার জন্য এরকম তার কাছে কোনো পরিবেশ নাই। যে কোনো ভাষা শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই প্রয়োজনীয়। ইয়েস, ইয়েস, যে কোনো ভাষা শ্রবণের ক্ষেত্রে তার মনোযোগ বা অ্যাটেনশন ব্যাপারটি কিন্তু খুবই প্রয়োজনীয়। শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হবে। শ্রবণ দক্ষতার জন্য তাকে কি করতে হবে? অনেক বেশি মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি ভালো করে না দিতে পারে, তাহলে তার শ্রবণ দক্ষতা হলো না। শিশুদের শোনার দক্ষতা বাড়ানোর উপায় কি? শ্রবণ দক্ষতা বাড়ানোর উপায় কি? শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহ বাড়াতে হবে। শ্রবণ দক্ষতা যদি সে অর্জন করতে চায়, তো শ্রবণ দক্ষতাটা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহটা বাড়াতে হবে। শোনার আগ্রহটাকে বাড়াতে হবে। এজন্য গৃহ পরিবেশের নিকটজনের, বিশেষ করে মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তার গৃহ পরিবেশ রয়েছে, এক্ষেত্রে তার নিকটজনের, যেটা বিশেষ করে তার মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। মা বাবাই তাকে শোনার কাজে সাহায্য করতে পারেন অনেক বেশি। শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। বিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনতে ভালো লাগে এবং তারা উপলব্ধি করে আত্মস্থ করতে পারে। বিদ্যালয়ে আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক কি করবেন? সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে একটা পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টা শুনতে কি লাগে? ভালো লাগে। বিদ্যালয়ে এমনভাবে শিক্ষক মহাশয় ক্লাস করবেন, একটা আকর্ষণীয় ক্লাস করবেন, অর্থাৎ শিক্ষার্থী শুনতে যাতে ভালো লাগে, শুনতে আরাম লাগে, এই ধরনের ক্লাস তিনি করবেন, যার ফলে শিক্ষার্থীরা কি করবে? তাদের শোনার প্রতি তাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। শোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা না, সেই বিষয়ে শিক্ষককে দৃষ্টি দিতে হবে। শোনার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে শিক্ষার্থী তারা যে শুনছে, কানে শুনছে, এই ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা না, সেই বিষয়ে শিক্ষককে কি করতে হবে? দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে শারীরিক, মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে, যেমন শিক্ষার্থীর শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি, অমনোযোগ, অনাগ্রহ, জড়তা, শঙ্কা প্রভৃতি। শিক্ষার্থী শুনতে পাচ্ছে কিনা না, সেই বা শুনতে আরাম পাচ্ছে কিনা না, ভালো লাগছে কিনা না, এই দিকে শিক্ষক মশাই একটু গুরুত্ব দিতে পারেন। এক্ষেত্রে তার শারীরিক, মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে, যেমন আহ শিক্ষার্থীর শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি। শ্রবণ ইন্দ্রিয় মানে কি? যদি শুনতে পায়, মানে কান, কানে সমস্যা রয়েছে। অমনোযোগ, তার কি রয়েছে? তার মনোযোগ নাই। শিক্ষক মশাই তাকে মনোযোগ দেবেন।
অর্থাৎ তার মনোযোগ বৃদ্ধির জন্য যা করতে হবে, অনাগ্রহ, তার আগ্রহ নাই, তাকে আগ্রহ ইন্টারেস্ট বাড়াতে হবে তার শোনার প্রতি। জড়তা বা শঙ্কা, সে ভয় পাচ্ছে, তার ভয়টাকে কি করতে হবে? দূর করতে হবে। শিক্ষণ কার্যাবলীতে শোনার গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনতার সঙ্গে এসব সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা। কারণ একজন শিক্ষক তিনি জানেন যে শ্রবণের কতটুকু গুরুত্ব রয়েছে, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। এই এজ এ শিক্ষক তিনি যেহেতু জানেন যে শোনার গুরুত্ব এবং অপ্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, ওই জিনিসটাকে উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনভাবে সেই সমস্যাটা সমাধান করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা করবেন। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় একটা পরিবেশ তিনি সৃষ্টি করবেন এবং বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের কি করতে পারেন? তিনি ব্যবস্থা। তো দেখুন, শ্রবণ সম্বন্ধে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখলাম, পয়েন্টগুলো একবার দেখে নিই। ইট হেল্পস ইন পার্মানেন্ট লার্নিং, এটা পার্মানেন্টলি শিখনে আমাদের সাহায্য করে। যে জিনিসটা আমরা খুব ভালো করে শুনে নেব, সেটা আমাদের মাথায় মস্তিষ্কে থাকবে, সেটা আমাদের শিক্ষা হয়ে গেল। ইট ইজ ফান্ডামেন্টাল টু দ্য এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং, পুরোপুরি আয়ত্ত করা। অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা খুব ভালো করে শুনে নেব, সেটাকে আমরা পুরোপুরি আয়ত্ত করে নেব এবং সেটাকে আমরা ভাষায় ব্যবহার করতে পারি শ্রবণের মাধ্যমে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য এমোশনাল স্টেজ অফ দ্য স্পিকার। ঠিক আছে? অর্থাৎ সেই শোনার পর, একটা কথা শোনার পর সেই বক্তা কিভাবে কথা বলছেন, বক্তার যেটা এমোশনাল স্টেটমেন্ট, সেটা আমরা বক্তার সেই অভিনয় দেখে বা বক্তার কথাবার্তা শুনেই আমরা কিন্তু বুঝতে পারি বক্তার মনের কথা অনেক সময়। ইট ইজ দ্য স্টেপিং স্টোন অফ অ্যাকশন, ইয়েস বড়িয়া। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস, ইটস বহুত বড়িয়া, এটা সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস, ঠিক আছে? এটা আমাদের কি করে? যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। শ্রবণের মাধ্যমে আমাদের কি হয়? যোগাযোগ স্থাপনটা বিল্ড হয়, বড়িয়া হয়। আমরা যত ভালো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবো, তত আমাদের ক্ষেত্রে ততই মঙ্গল হবে, ভালো হবে। ঠিক আছে? আর সেই যোগাযোগ সম্পর্কটা স্থাপন করতে গেলে আমাদের লিসেনিং বা শ্রবণ অত্যন্ত জরুরি। তো শ্রবণের প্রকারভেদ আমরা আগে দেখলাম। দেখুন, ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ, আমরা আগে যে দেখেছিলাম সেটা দ্বিপাক্ষিক শ্রবণ। তারপর হচ্ছে নন ইন্টারেক্টিভ মানে একপাক্ষিক শ্রবণ, একটু আগে যেটা বলছিলাম। ইন্টারেক্টিভ শ্রবণ মানে কি? দ্বিপাক্ষিক শ্রবণ মানে কি? একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়। একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়, টু ওয়ে কনজারভেশন। আপনি আমাকে কিছু বলছেন, একদম সামনাসামনি ফেস টু ফেস বসে আছি, ঠিক আছে? সামনাসামনি বসে আছি, আপনি কিছু বলছেন, আমার কানে পৌঁছে গেল, আমার কাছে, আমি কিছু বললাম, আপনার কাছে পৌঁছে গেল। দ্যাট ইজ অল দ্বিপাক্ষিক শ্রবণ বা ইন্টারেক্টিভ শ্রবণ। ইটস প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড রেসপন্স, সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ, এটা কি করে? আমরা ফিডব্যাক পেতে পারি, ফিডব্যাক দেওয়া যায়। অর্থাৎ আপনি একটা কথা বলছেন, আমি সেই কথাটার ফিডব্যাক দিতে পারি, না স্যার এটা এরকম না, এটা তো এরকম বলছেন, ঠিক আছে, কিন্তু আসলে এটা এরকম না, এটা এরকম হলে ভালো হয়। বা আপনি আমার কথা রেসপন্স দিতে পারেন, আমি আপনাকে রেসপন্স দিতে পারি সামনাসামনি। যেমন সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ, এগুলি হচ্ছে কি ইন্টারেক্টিভ বা দ্বিপাক্ষিক শ্রবণের একটি উদাহরণ। তারপর নন ইন্টারেক্টিভ মানে কি? একপাক্ষিক শ্রবণ। তো একপাক্ষিক শ্রবণ মানে কি? একজনের কথা শ্রোতার কাছে স্বাভাবিক ভাষায় এসে পৌঁছায়, ওয়ান ওয়ে কনজারভেশন। একজন কথা বলছে, তার কথাটা যে শুনছে তার কাছে স্বাভাবিকভাবেই, ন্যাচারালি বা নরমালি এসে তার কাছে পৌঁছাবে, কিন্তু সে কোনো রিপ্লাই দিতে পারবে না। রিপ্লাই দিলে কথাটা যে যার কাছ থেকে শুনছে সে কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবে না। যেমন কিভাবে? সিনেমা, টিভি, রেডিওর বিষয়ে শ্রবণ করা, অথবা কোনো রকম ঘোষণা শোনা ইত্যাদি। আমরা আগে যে কথা বলেছিলাম যে সিনেমা, টিভি, রেডিওর যে কোনো বিষয় যদি আমরা শ্রবণ করি, সেটা শ্রবণ করছে, ঠিক আছে, আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। কিন্তু আমার কথা আমি যদি বলি, "আরে ভাই কি বললেন? আরেকবার বলুন না।" রেডিও কি শুনবে? কোনো রকম ঘোষণাও কিন্তু জেনারেলি পাবলিক অ্যানাউন্সমেন্টে রাস্তা দিকে মাইক নিয়ে জোরে চিৎকার করে ঘোষণা দিয়ে যাচ্ছে। আমি ঘরে বসে ঘোষণাটা শুনছি। যদি বলি, "আরে ভাই কি বলছেন? একটু জোরে বলুন, আস্তে বলুন।" সে কি আমার কথা শুনবে? সে তার ঘোষণা দিয়ে চলে গেছে। ঠিক আছে? সুতরাং এই ২ টা হচ্ছে কি একপাক্ষিক শ্রবণ, দ্বিপাক্ষিক শ্রবণ। একটু মাথায় রাখবেন। তারপর লার্নিং স্ট্র্যাটেজিস গুলা, ঠিক আছে? শ্রবণ কৌশল আয়ত্ত করার উপায়। এটা হচ্ছে আমরা কি তথ্য আহরণ সম্পর্কিত কৌশল।
আমরা শ্রবণ কেন করি? বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য একাগ্রভাবে মনোনিবেশ করতে হয়। কোনো কিছু তথ্য সংগ্রহ করার জন্য বা কোনো কিছু তথ্য জানার জন্য আমাদের কি করতে হবে? খুব ভালো করে মনোনিবেশ করতে হবে, মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই যে তথ্যটার এই যে স্ট্র্যাটেজি, এই যে কৌশল, এটার নাম হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজি। ঠিক আছে? যেকোনো তথ্য খুব ভালোভাবে আমাদের জানতে হবে, বিশেষ বিশেষ তথ্যগুলা খুব ভালোভাবে জানার জন্য যেটা আমি শ্রবণ করব, এটা হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজি। আর লিসেনার বেস স্ট্র্যাটেজি মানে কি? কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠনের জন্য শোনা, অনুমান করার জন্য শোনা, সারাংশ বোঝার জন্য শোনা। ঠিক আছে? তারপর অনেকগুলা রয়েছে। বটম আপ স্ট্র্যাটেজি বা ধারণা সংগঠন মানে কি? সেটা বাক্যের গঠন সম্বন্ধে, বাক্যের গঠন, বাক্যের ধারণা সম্পর্কে আমি জানতে পারবো। দ্যাট ইজ কল্ড বটম আপ স্ট্র্যাটেজি। আর এই দুই ধরনের কৌশল সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটা হচ্ছে কি টেক্সট বেস স্ট্র্যাটেজির মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ বটম আপ স্ট্র্যাটেজি এবং টপ ডাউন স্ট্র্যাটেজি, এই দুইটা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা ভাষা শ্রবণ কৌশল আয়ত্ত করতে পারি। ঠিক আছে? কথন থেকে কি কি প্রশ্ন আসে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব। তো কথা বলাকেই কথন বলা হয়। নাম্বার 1 কি পয়েন্ট কি? কথন কি? স্পিকিং কি? আমরা সবাই জানি স্পিকিং কি। কথা বলাকেই কথন বলা হয়। আমরা যেটা কথা বলছি আপনাদের সঙ্গে, এই যে আমি কথা বলছি, এটাও কিন্তু একটা কি কথন। তো শ্রবণ, কথন, পঠন, লিখন, এই চারটির মধ্যে কেবল কথনকে অন্য তিনটে থেকে আলাদা করা যায়। ঠিক আছে? এখানে প্রশ্ন একবার এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছিলাম যে শ্রবণ, কথন, পঠন, লিখন চারটির মধ্যে অন্যতম কোনটি বা একটু আলাদা রূপ কোনটি? তো কারেক্ট আনসার এখানে কোনটি হয়ে গেল? কারেক্ট আনসার হচ্ছে কথন। কথন হচ্ছে চারটি থেকে আলাদা। শ্রবণ, পঠন এবং লিখন থেকে কথন একটু আলাদা। কেন আলাদা দেখুন। কথন বাদ দিলে অন্য তিনটি যে কেউ একা একা অভ্যাস করতে পারে, কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না। অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয়। ঠিক আছে? আমি যদি শ্রবণ বলি, তাহলে শ্রবণ আমি কেউ না থাকলেও একা একা শ্রবণ করতে পারবো। রেডিও চালিয়ে দেবো, রেডিও যা বলছে আমি শুনতে পাবো। মাইক চালিয়ে দেবো, মাইকে যা বলছে আমি শুনবো। একটা বই কিছু একটা নেব, নিয়ে আমি আমার পড়বো, আমার রিডিং হয়ে গেল। কিছু একটা কাগজ এবং কলম নেব, নিয়ে আমার যা খুশি আমি তা লিখলাম, আমার লেখা হয়ে গেল। কিন্তু কথা বলতে গেলে তো একজন লোকের চাই। আমাকে কথা বলতে গেলে একজন লোকের চাই তো, না চাই না ভাই? আমার কাউকে তো চাই কথা বলতে গেলে। সুতরাং কথা বলতে গেলে বা কথা বলার অভ্যাসটা আমি একা একা প্র্যাকটিস করতে পারবো না, কিন্তু শ্রবণ, পঠন এবং লিখনের অভ্যাসটা আমি একা একা করতে পারবো। কিন্তু কথনের অভ্যাস করতে গেলে আমাকে কাউকে না কাউকে আমার চাই, এক বা একাধিক আমার ব্যক্তিকে চাই কথা বলতে গেলে। কথা একা একা বলা যায় না। কেউ একা একা গান শুনতে পারে, কিন্তু কেউ একা একা বই পড়তে পারে, কেউ একা একা লিখতে পারে, কিন্তু স্বাভাবিক মানুষ একা একা কথা বলে না। ঠিক আছে? সবাই একলা একলা কী করতে পারে? একা একা গান শুনতে পারে, গান শুনতেও পারে, একা একা বই পড়তে পারে, বা একা একা লেখালেখিও করতে পারে। কিন্তু স্বাভাবিক মানুষ, একটা নর্মাল মানুষ, যদি পাগল হয় তাহলে তো অন্য ব্যাপার ভাই। পাগলে একা একা কথা বলবে, পাগলের কথা আমরা বলিনি। আমরা স্বাভাবিক ন্যাচারাল মানুষের, নর্মাল মানুষের কথা বলছি। একা একা কথা বলতে পারে না। তাই শ্রবণ, কথন এবং লিখন, শ্রবণ, পঠন এবং লিখন কথন থেকে সম্পূর্ণ আলাদা। নেক্সট, কথন হলো একটি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ দক্ষতা। আগে আমরা বলেছিলাম যে কথন হচ্ছে কি একটা প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে? এটা কী ধরনের স্কিল? এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল, উৎপাদনশীল দক্ষতা, প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ এবং প্রোডাক্টিভ আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম যে আপনার এটা হচ্ছে কি কথন বা স্পিকিং। স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ, এবং রাইটিং যখন আমরা যাব, লিখন, এটাও কিন্তু একটা কি প্রোডাক্টিভ স্কিল। কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন। কথা বলার সময় বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন, মানে তিনি প্রকাশমূলক বা প্রকাশধর্মিতা আমরা বলতে পারি। উৎপাদনমূলকের আরেকটা নাম হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ যাকে বলা হয়। তো বক্তা কী করলেন? তা ওনার যে কথাগুলা তিনি প্রকাশ করতে চাইছেন, দ্যাট ইজ কল্ড প্রকাশমূলক দক্ষতা। আর প্রকাশমূলক দক্ষতার অন্য একটি নামই হচ্ছে উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ স্কিল। মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়। রাইট? ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক ভাই। দেখতে পাচ্ছেন, মায়ের কোল থেকে ভাষা শেখা প্রক্রিয়া শুরু হয়।
শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা যা সে আপনা থেকেই পেয়ে থাকে। তবে ভাষা ব্যবহারের পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভাষা ব্যবহারের যে পারদর্শী, ভাষা সে শিখে যায় মায়ের কোল থেকে, শেখা শুরু করে দেয়, কিন্তু ভাষা ব্যবহারের যে পারদর্শিতা, ভাষাটা কীভাবে ব্যবহার করতে হয়, এই যে তার এক্সপার্টনেস, তাকে এক্সপার্ট হতে গেলে তার দক্ষতা অর্জন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভাষার দক্ষতা অর্জন ব্যতিরেকে, মানে ভাষার দক্ষতা অর্জন ছাড়া সকল পরিবেশে ভাব বিনিময় সম্ভব হয় না। কোন সময় কোন কথা বলতে হবে, কার সঙ্গে কখন কীরকম কথা আপনাকে বলতে হবে, এটা যদি আপনি না জানেন তো আপনি যে কোনো জায়গায় যে কোনো কথা বলে দেবেন, অযথা আপনার পিঠে মার পড়বে, আপনাকে সবাই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে ভাই। ঠিক আছে ভাই? সুতরাং কোন সময় কখন কোন পরিবেশে কোন কথা বলতে হয় সেটাও কিন্তু আপনার দক্ষতার প্রয়োজন আছে, কথা বলা, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। স্বাধীন মতো প্রকাশ করতে পারে না, জড়তা মুক্ত হতে পারে না, আর এইসবই পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। কোনো কোনো কথা আছে যেটা আমরা স্বাধীন মতো প্রকাশ করতে পারি না, এটাও একটা সমস্যা। আবার যার কারণে জড়তা মুক্ত হতে পারে না। তো এই সব ধরনের সমস্যাটা কী করে পরবর্তী জীবনে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং সেই কথন দক্ষতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের জীবনে। শিশুর সামাজিক মেলামেশার পরিধি যত বাড়ে ততই ভাষা ব্যবহার ক্ষমতার উন্নতি ঘটে। ইয়েস, একদম রাইট। শিশু যতই সামাজিক মেলামেশায় অংশগ্রহণ করবে, তার সামাজিক মেলামেশার পরিধি তার যতই বৃদ্ধি পাবে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করবে, ততই তার ভাষা ব্যবহার ক্ষমতার দক্ষতারও কী হবে, উন্নতি করবে, ক্রমোন্নতি, আস্তে আস্তে কী হবে, উন্নতি ঘটবে। কারণ সব মানুষের সঙ্গে সে মেলামেশা করছে, কে কী ধরনের কথা বলছে, সবার সঙ্গে সবার পরিচয় কী, বা সব মানুষের আচার ব্যবহার নিয়ম নীতি সবগুলো দেখবে, দেখেই সে কী করবে, সবগুলো আয়ত্ত করবে। বিভিন্ন গণমাধ্যম এবং বিদ্যালয়ের শিক্ষা কথন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন গণমাধ্যম, ঠিক আছে, যেমন যে কোনো একটা আমরা ধরে নেই, আমরা কোথায় গেলাম, ধরে নেই পাবলিক প্লেসে গেলাম, সেখানে কোনো একটা বিশিষ্ট ব্যক্তি তিনি স্পিক করছেন, উনি বক্তৃতা দান করছেন, ওনার বক্তৃতাটা শুনে আমিও কিন্তু ভালো বক্তৃতা দিতে পারবো। ঠিক আছে না? অর্থাৎ ভালো করে শুনতে হবে, শোনার পর আমি কি করব, ভালো বক্তৃতা দিতে পারবো। আর সুতরাং সেই কথন দক্ষতাটা আমি কী করলাম, বিকাশ করলাম কোথায়, এই গণমাধ্যমে গিয়ে বা বিদ্যালয়ের শিক্ষার দ্বারা আমি কি করতে পারি, কথন দক্ষতা বিকাশ করতে পারি। তো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কথন দক্ষতার প্রয়োজনীয়তা কী কী। আচ্ছা, কথন দক্ষতা যদি আমার না হয় তাহলে কী হবে? কথা বলার দক্ষতা যদি আমার কাছে না থাকে তখন কী হবে? হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড কথন দক্ষতা? কথন দক্ষতার পিছনে হোয়াট ইজ দ্য প্রয়োজনীয়তা ভাই, বলুন তো? কথন দক্ষতা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। ইয়েস, আমি আপনার সঙ্গে যখন যোগাযোগ করব, কীভাবে কথা বলবো, কীভাবে যোগাযোগ করব, কথা বলবো বলছি, আমি যখন আপনার সঙ্গে যোগাযোগ করবো, কীভাবে যোগাযোগ করব? আপনি রাস্তার দিকে যাচ্ছেন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাই আপনি একটু দাঁড়ান তো, আমাকে কথা বলতে হবে তবে না আপনি দাঁড়াবেন। ঠিক আছে, আপনি আমাকে কিন্তু বলতে চাইলে কথা বলতে হবে, তো কথা বলার মাধ্যমে আপনার আমার যোগাযোগটা স্থাপন হবে। দেখুন কত ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ভাইটাল পয়েন্ট। মনের ভাবকে সুন্দর, সুগ্রথিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখায়। আমরা কথা বলার মাধ্যমে আমাদের মনের ভাবকে সুন্দর, সুগঠিত এবং সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখাই। আমরা কথা বলতে, কথার মাধ্যমে আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি। পরিমার্জিত রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহিত করে। আমরা যেটা কথা বলি সেটা পরিমার্জিত রুচিশীল ভাষা ব্যবহার করি। নিজস্ব কথন রীতি বা স্টাইল তৈরি করতে শেখায়। আমরা যখন কথা বলি, আমরা প্রত্যেকজন আলাদা আলাদা স্টাইলে কথা বলি। আমার স্টাইলে কিন্তু আপনি কথা বলেন না, অর্থাৎ আপনার মনের চিন্তাধারা আপনার মতন, আমার মনের চিন্তাধারা আপনার মতন। সুতরাং আপনার যে কথা বলার যেটা স্টাইল, কথা বলার যেটা রীতি, সেটাও কিন্তু আমার থেকে আলাদা। সেটা আপনাকে শেখায়, কে শেখায়? কথন দক্ষতা শেখায়। আপনার কথন দক্ষতা, স্পিকিং কোয়ালিটি আপনার যত ভালো হবে, আপনি তত ভালো স্টাইলে কথা বলতে পারবেন। আর আপনার কথন কোয়ালিটি, স্পিকিং কোয়ালিটি যত খারাপ হবে, তত আপনি কথা অনেক বাজেভাবে বলবেন। ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। আপনি যখন কথা যখন খুব ভালো করে বলতে পারবেন, একদম স্পিডে হাই র্যাঙ্কিং, আপনি যখন 5G 6G নেটে যখন চলবেন, কথা বলবেন, 5Gতে কথা বলবেন, তখন আপনার ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে। আর এবার যদি আপনি 2G এর মতো কথা বলুন, তাহলে তো ভাই ব্যাকডেটেড বলে সবাই চলে যাবে,
আপনার কাজটাই হাসিল হবে না, বাকিটা সব পরের কথা। নির্ভুল উচ্চারণ, ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের কুশলতা শেখায়। কথন দক্ষতায় কী করে? নির্ভুল উচ্চারণ, ব্যাকরণ জ্ঞান এবং নতুন নতুন শব্দ প্রয়োগের আমাদেরকে কী করবে? কুশলতা শেখাবে। তারপর দেখুন, শিশুদের মধ্যে আমরা কথন দক্ষতা কীভাবে বৃদ্ধি করতে পারি। কথন দক্ষতা বাড়ানোর উপায় আমাদেরকে শিশুদের, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্কুল লেভেলে শিশুদের মধ্যে কী করতে হবে? কথন দক্ষতা বৃদ্ধি করতে হবে। তো চিন্তাকে সংগঠিত করতে হবে। প্রথমে কিছু একটা বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে। যদি খুব ভালো করে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু কি বলবো, এই চিন্তা করে আমি কি বলতে পারি সেটা আমার মাথায় চলে আসবে। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা। চোখে চোখ রেখে কথা বলে বা বক্তৃতা করলে কথন দক্ষতা বৃদ্ধি পায়। ধীরে ধীরে বক্তৃতা করা। প্রথমে আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে বক্তৃতার দিকে অগ্রসর হব। উপযুক্ত স্বরে কথা বলা। কথা বলার কিন্তু স্বর রয়েছে, নিম্নস্বর, উচ্চস্বর, আবার আরেকটা রয়েছে মাঝারি স্বর। কখনো যেমন একটি লেকচারও কিন্তু এই যে একটা বক্তৃতা চলছে, বক্তৃতার মধ্যে কিন্তু বক্তা মধ্যে মধ্যে দেখবেন যে নিম্ন স্বরে কথা বলছেন, কখনো কখনো কিন্তু উচ্চ স্বরে কথা বলছেন, আবার কখনো কখনো মাঝারি স্বরে কথা বলছেন। অর্থাৎ নিম্ন উঁচু এই সবকটা মিলিয়ে তিনি কি করছেন? ওনার যেটা স্পিচ যেটা রয়েছে সেটা ডেলিভার করছেন। সেটা কথন দক্ষতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেল এক ধরনের সুর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেল। দেখুন, এই যে কথা বলার স্টাইলের মধ্যে সম্পূর্ণটা ডিফারেন্স করছে কিনা করছে না, ডিটেলস। তো উপযুক্ত স্বরের মধ্যেও কিন্তু কথন দক্ষতাটা কীভাবে বৃদ্ধি পাবে? ভালো শ্রোতা হওয়া। কথন দক্ষতা যদি ভালো হয় তখন আপনি একজন ভালো শ্রোতা হতে পারবেন। অর্থাৎ একজন ভালো বক্তা হতে গেলে প্রথমে তাকে ভালো শ্রোতা হতে হবে। প্রচুর পড়ার অভ্যাস করতে হবে। অনুকরণ থেকে বিরত থাকা। অনুকরণ করে অন্যরা কী করছে সেটা থেকে আমি বিরত থাকবো, আমি কি করছি সেটা আমি দেখব। সরব পাঠ এবং আবৃত্তির মাধ্যমে আমরা কি করতে পারি? কথন দক্ষতার বিকাশ করাতে পারি। সরব পাঠ এবং আবৃত্তি, জুড়ে জুড়ে রিডিং লাউড তারা পড়বে এবং তারা আবৃত্তি করবে, এতে করে তাদের কথন দক্ষতাটা বৃদ্ধি হবে। তাৎক্ষণিক বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। হঠাৎ তাদেরকে বললাম তুমি আজকে ওই বিষয়ে একটু আলোচনা করো, বক্তৃতা দাও, তখন সে ওই যে আগে বলেছিলাম একটা পয়েন্ট চিন্তা করা, সে চিন্তার মাধ্যমে তখন সে কি বলবে সে চিন্তা করে করে সে যদি বলতে পারে, তার মধ্যে বুঝে নেবেন যে তার কথন দক্ষতা বিকাশ হয়ে গেছে। এবার নেক্সট পয়েন্ট, কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কী? অতি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। কথন দক্ষতা বিকাশে আমরা শিক্ষকের কী ভূমিকা রয়েছে? শ্রেণীকক্ষে কখন কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। দুজনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি কথা কার্যাবলী পরিচালনা করবেন। শ্রেণীকক্ষে শিক্ষক কখনো কখনো কী করতে পারেন? একটা কার্যাবলী, একটা টাইম দিতে পারেন যে একটা কার্যাবলী এই সময় নির্দিষ্ট কিছু কাজ তাদের মধ্যে, তাদের কাজই হচ্ছে যে তারা দুজন বা কয়েকজন মিলে তারা শুধু গল্প করবে, কথা বলবে। একটা নির্দিষ্ট টপিক আপনি দিয়ে দিবেন তাদেরকে। এজ এ শিক্ষক আপনি একটা টপিক দিয়ে দিলেন যে এই টপিকের উপর তোমরা সবাই মিলে কী করো? চিন্তা করে একটা প্রবলেম দিয়ে দিলেন। আলটিমেটলি একটা প্রবলেম দিয়ে দিলেন, সেই প্রবলেমটা কী করে সলভ হয় তোমরা নিজেরা মধ্যে ডিসকাস করে তোমরা চিন্তা করো। তো আলটিমেটলি আপনার প্রবলেমটাও সলভ হয়ে গেল। প্রবলেম বলতে যেমন 2 + 3 = 5 যদি হয়, তাহলে 2 + 4 = কত হবে? এই যে প্রাইমারি ক্লাস 1 বা ক্লাস 2 এর শিশুদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, এটা একটা প্রবলেম। তো বাচ্চারা এই প্রবলেমটা সলভ করার জন্য তাদেরকে বলেন তোমরা নিজেদের মধ্যে সবাই কথাবার্তা বলো, কথা বলে কী ধরনের সমস্যা হয়, কী আনসার কী হয় তোমরা আমাকে বলো। তো তারা সেই বিষয়ে কথা বললে তারা নিজেদের মধ্যে কথন দক্ষতাটা বিকাশ হবে। কার্যাবলীটি সহজ সরল হবে, যে কাজটা দেবেন কাজটা যেন খুব সহজ হয়। শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়। শিক্ষক এমন একটা নির্দেশ দেবেন, অর্থাৎ সবসময় টিচারের ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, এখানে ছাত্ররা যেন কোনো ধরনের ডাউট ফিল না করে যে স্যার বললেন আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললেন, কি করতে হবে ঠিক বুঝতেই পারলাম না, এ ধরনের যেন না হয়। ইনস্ট্রাকশনটা যেন ক্লিয়ার হয়।
শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন। তিনি তাদের কথা বলার যেটা স্টাইল বা আদর্শ কথা বলার যেটা নমুনা, এটা নমুনা তিনি একটা ডেমো হিসাবে তিনি একবার দুইবার তো তাদেরকে বলে দিলেন যে এই ধরনের কথা বলতে হয়। প্রয়োজনে তিনি ট্যাপ রেকর্ডার, অডিও বা দূরদর্শনী প্রোগ্রাম দেখাতে পারেন। ঠিক আছে? কথা বলার জন্য তিনি ট্যাপ রেকর্ডার বা রেডিও বা দূরদর্শনে একটা প্রোগ্রাম তিনি দেখাতে পারেন যে এই দেখো তারা কী ধরনের খুব ভালো করে কথা বলছে, এই ধরনের কথা তোমাদের বলতে হয়। ঠিক আছে? তাদেরকে প্রয়োজনে এগুলো আপনি শোনাতে পারেন। শিক্ষার্থীদের বলার বিষয় নির্বাচনে শিক্ষক স্বাধীনতা দেবেন যে তোমরা কই বিষয়ে বলতে চাও, তোমরা কি বলতে চাও বলো তো দেখি। অর্থাৎ তারা নিজের ইচ্ছা থেকে কিছু একটা বলবে যে আজকে আমি স্যার এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্যার আজকে আমি আসার সময় না আর রাস্তায় বড় একটা হাতি দেখেছিলাম। ঠিক আছে স্যার, এই হাতি সম্বন্ধে একজন স্যার আমি একটু বেলা যে স্যার একটা সাপ দেখেছিলাম স্যার, সাপের উপরে তো আমার পা পড়েই যেত স্যার, কিন্তু ভাগ্য বলা বেঁচে গেলাম স্যার, হয়তো বা কামড়ে দিত। ঠিক আছে ঠিক আছে, সাপ কীরকম ছিল, সাপের সম্বন্ধে বর্ণনা দাও। এই যে সে বর্ণনা দেবে, হাতির বর্ণনা, সাপের বর্ণনা, এই বর্ণনা দেওয়ার মাধ্যমেই কিন্তু তার কথন দক্ষতার বিকাশ হচ্ছে। ঠিক আছে? এবং যেখানে সে ভুল করবে তার বলা শেষ হওয়ার পরে খুব ভালো করে মনে রাখবেন, একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন, সে হয়তো একটা বর্ণনা দিচ্ছে, এই যে বললাম হাতি, তো হাতি সম্বন্ধে সে বর্ণনা দিচ্ছে আপনাকে, তার বর্ণনা শেষ হওয়ার পর আপনি যদি সে কোনো বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল করে থাকে, তার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে সে যদি ভুল করে থাকে, তৎক্ষণাৎ আপনি তাকে বলবেন না যে ওই তোমার এটা এটা এরকম বলে না ভাই, এটা ওরকম বলে, এটা ভুল হয়েছে, এই ধরনের বলবে না। তার বলাটা শেষ হওয়ার পর, আফটার ফিনিশ হিম অবলিক হার, তার বলাটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তুমি যে বলেছিলে এটা কিন্তু এই হবে না, এটা ওই হবে। ঠিক আছে? আপনি শুদ্ধটা আপনি করে দিলেন। কখনো হালকা বিষয়, কখনো বা কঠিন বিষয় বেছে দেবেন। শিক্ষক শিক্ষার্থীদের নিজের মতামত প্রকাশের সুযোগ দেবেন। শিক্ষক শিক্ষার্থীদের কী করবে, তোমরা তোমাদের নিজেদের মতামত প্রকাশ করো। এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে যে শিক্ষক মহাশয় শুধু ওনার না নিজের নয় আমাদেরও তিনি ভালো করে বিচার করার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন। শিক্ষক প্রয়োজনে আলাদাভাবে ছাত্রদের, শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি ও জড়তা সংশোধন করবেন। শিক্ষক যদি প্রয়োজন হয় তাহলে আলাদাভাবে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি এবং জড়তা তিনি সংশোধন করবেন। ঠিক আছে? তো এই ছিল দেখুন বন্ধুরা আমাদের কথনের সম্পূর্ণ স্পিকিং। তো স্পিকিংয়ের আমরা দেখলাম সবগুলা, স্পিকিং কি, স্পিকিংটা কেন প্রয়োজন, স্পিকিং দক্ষতা বাড়ানোর উপায় কী, শিক্ষক হিসাবে আমাদের করণীয় কী। ঠিক আছে? তো পরবর্তী ক্লাস এবার আমরা লিখন সম্বন্ধে আলোচনা করব। তো তার আগে আমরা শ্রবণ, কথন এবং পঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো এবার দেখুন ল্যাঙ্গুয়েজ স্কিলের লিখন কী। তো লিখন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করব আপনাদের সামনে। ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন। একটা ভাবের আদান প্রদান হতে হবে এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন। ভাবের আদান প্রদান মানে কি, আপনার মনে একটা ইচ্ছা প্রকাশ হলো, সেই ইচ্ছাটা আপনি আমাকে বলবেন বা আপনার একটা আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। কিভাবে করবেন? হয়তো মুখে কথা বলেও করতে পারেন, নতুবা আপনি যদি কাগজের টুকরাতে আপনার মনের কথাটা লিখে দেন, তখন সেই কাগজের টুকরাটা পড়ে আমি কিন্তু বুঝে গেলাম যে আপনি আমাকে কি বলতে চাইছেন। গতিকে বলা হয়েছে যে আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে লিখন। একমাত্র মাধ্যম বলা যাবে না, অন্যতম মাধ্যম। এই প্রক্রিয়া একজনের চিন্তা লিখিত পথিকের মাধ্যমে বাইরে আসে। ঠিক আছে? এই প্রক্রিয়া একজনের চিন্তা, আপনার চিন্তা কি রয়েছে, আপনার চিন্তাটা একটা লিখিত পথিকের মাধ্যমে সেটা বাইরে চলে আসবে, আমার কাছে চলে আসবে আপনার লিখিত পথিকের মাধ্যমে। শিক্ষার্থীদের কাছে লেখা হলো সৃজনশীল দক্ষতা। শিক্ষার্থীদের কাছে লেখাটা হচ্ছে কি একটা সৃজনশীল দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল। কথা বলা, শোনা এবং পড়ার দক্ষতা ঠিকমতো থাকলে লেখার দক্ষতাটাও বাড়ে। কথা বলার দক্ষতা, শোনার দক্ষতা এবং পড়ার দক্ষতা যদি ঠিকমতো থেকে থাকে তাহলে লেখার দক্ষতাটাও কি হবে, অটোমেটিক্যালি বাড়বে। এবার কি বলেছে দেখি, মানুষের যোগাযোগের মাধ্যম হলো ভাষা। মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে কি ভাষা, আমরা সবাই জানি যোগাযোগের মাধ্যম কি ভাষা। আমরা পরস্পর ভাব নির্ণয় করি ভাষার মাধ্যমে। ভাষার দুইটা রূপ, একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ। ঠিক আছে? দুইটা রূপ আছে, একটা হচ্ছে মৌখিক রূপ, একটা হচ্ছে লিখিত রূপ। তো লিখিত রূপটা মানুষের প্রকাশ ক্ষমতা, একটা লিপির মাধ্যমে আত্মপ্রকাশ। লিপি রয়েছে এই যে বাংলা যে আমরা যে পড়ছি ক খ, এগুলা এক একটা কি লিপি। মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে রূপ
তাকে আমরা বলি লিখন। দেখুন কি একদম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিয়েছে। এই ধরনের সিটেট পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, ডাইরেক্ট প্রশ্ন আসবে না। মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে একটা রূপ রয়েছে, এই রূপকে আমরা কি বলি? লিখন। কি তো লিখন কি? লিখন হচ্ছে মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত রূপ। ঠিক আছে। মানুষের জ্ঞান জগতের চিন্তা কল্পনা ভাবনা প্রকাশের দায়িত্ব দিতে লেখার কোনো বিকল্প নেই। ঠিক আছে। মানুষ লেখার মাধ্যমে তাদের মানুষের সেই জ্ঞান, মানুষের জগতের চিন্তা, মানুষের কল্পনা, মানুষের ভাবনা সব কিছু মানুষ প্রকাশ করতে পারে কিসের মাধ্যমে? লেখনের মাধ্যমে বা লেখার মাধ্যমে। যে কোনো ব্যক্তি তার জ্ঞান কতটুকু রয়েছে, তার জগতের প্রতি তার চিন্তা কী করছে, তার কী কল্পনা রয়েছে, তার কী ভাবনা রয়েছে, সব কিছু মানুষ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে। ঠিক আছে না? তারপর আমরা দেখি লিখন দক্ষতা কিভাবে বাড়ানো যায়। লিখন দক্ষতা কীভাবে বাড়াতে পারি? লিখন দক্ষতা একটি প্রকাশমূলক দক্ষতা। লিখন দক্ষতাটা কি? একটা প্রকাশমূলক দক্ষতা। আগে বলেছিলাম LSRW। ঠিক আছে। এবার এই এল এবং আর হচ্ছে কি, এল আর এবং আর হচ্ছে কি প্রোডাক্টিভ, রিসিপটিভ, দুঃখিত, এটা হচ্ছে রিসিপটিভ। ঠিক আছে, মানে গ্রহণমূলক। আর এস এবং ডাব্লিউ হচ্ছে কি প্রোডাক্টিভ। অর্থাৎ শ্রবণ এবং পঠন এই দুটো হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, আর কথন এবং লিখন হচ্ছে কি প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। এটা মাথায় রাখবেন। লিখন দক্ষতা উন্নত করার 4টি স্তর হলো। লিখন দক্ষতা উন্নত করার 4টা বিশেষ প্রধান স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে শব্দ ভাণ্ডারের উন্নতি। লেখা যদি আমরা সুন্দর করে যদি আমরা লেখা যদি দিতে চাই, লিখন দক্ষতা যদি প্রকাশ করাতে চাই, তাহলে শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটবে। কী হবে? শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে। শিশুদের যত বেশি শব্দ ভাণ্ডার উন্নতি করাবো, তত কিন্তু তাদের লিখন দক্ষতাটা বৃদ্ধি হবে। তারপর দেখুন বানানের উন্নতি। ঠিক আছে, কী হবে? এটা সে কী করতে পারে? বানানের উন্নতি ঘটাতে হবে। পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে। পঠন দক্ষতার উন্নতি। তারপর কি? ব্যাকরণের উন্নতি। পঠন দক্ষতার উন্নতি, তার সঙ্গে কি রয়েছে? ব্যাকরণের উন্নতি থাকবে। শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে। তারপর বানানের উন্নতি ঘটাতে হবে। তারপর পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে। তারপর ব্যাকরণের উন্নতি ঘটাতে হবে। ঠিক আছে। তো এই 4টা জিনিস যদি তার উন্নতি, শব্দ ভাণ্ডারের উন্নতি যদি ঘটে যায়, বানানের উন্নতি যদি ঘটে যায়, পঠন দক্ষতার যদি উন্নতি ঘটে যায়, আর ব্যাকরণের যদি উন্নতি ঘটে যায়, এই 4টা জিনিসের যদি বিশেষ করে যদি তার দক্ষতা যদি বৃদ্ধি হয়ে যায় বা হয়ে যায়, তাহলে তার অটোমেটিক্যালি লিখন দক্ষতাটা অটোমেটিক্যালি হয়ে যাবে, উন্নত হয়ে যাবে। আচ্ছা, শিশুদের লেখার দক্ষতা বাড়ানোর কিছু উপায় রয়েছে। কী কী উপায় আমরা ছোটো করে দেখে নিই। অভ্যাস, অভ্যাস এবং অভ্যাস, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। লেখার যদি প্র্যাকটিস যদি না করেন হয়, তাহলে লেখার দক্ষতাটা বাড়ানো যাবে না। অভ্যাসই হলো লিখন দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায়। অভ্যাসটা হচ্ছে লিখন দক্ষতা বৃদ্ধির একটা অন্যতম উপায়। পাঠ্যপুস্তকের অনুশীলনের প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের অন্যতম করণীয় কাজ। পাঠ্যপুস্তকের অনুশীলনের যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলি লেখা হচ্ছে শিক্ষার্থীর একটা অন্যতম করণীয় কাজ। এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পায়, তেমনি লিখন দক্ষতাও বৃদ্ধি পায়। এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তেমনি লিখন দক্ষতাটাও তার কী হবে? বৃদ্ধি পাবে। লেখার হরফ যেন স্পষ্ট হয়, এমনভাবে লিখবে লেখার যে হরফগুলা রয়েছে এইগুলা যাতে কী হতে হবে? স্পষ্ট হতে হবে। হরফগুলি একই আকারের হতে হবে। হরফ বলতে যে বর্ণ যেগুলো আছে, এগুলা যেন স্পষ্ট হতে হবে এবং সেগুলো একই আকারে, তার যে সাইজ, লেখার যে সাইজ বা ফন্ট আপনি বলতে পারেন, সেগুলো কিন্তু সমান হতে হবে, ব্যতিক্রম হলে হবে না। বানান যেন শুদ্ধ হয়। মোর ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী? লেখার হরফ স্পষ্ট হতে হবে, হরফগুলি একই আকারের হতে হবে, বানানগুলো শুদ্ধ হবে। 3টা পয়েন্টগুলো নোট ডাউন করুন। শব্দের শুদ্ধ রূপ শিশু লিখছে কি না তা দেখতে হবে। শব্দের একটা শুদ্ধ রূপ, একটা কথিত রূপ, একটা মৌখিক রূপ, একটা লিখিত রূপ, এই ধরনের অনেকগুলো আছে। তো শব্দের শুদ্ধ রূপটা শিশুটা লিখছে কি না সেটা দেখতে হবে। পূর্ণ বাক্য যেন ব্যাকরণ বা গতভাবে সঠিক হয়। পূর্ণ বাক্য যেটা থাকবে সেটা ব্যাকরণগতভাবে ঠিকঠাক আছে কিনা না, গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা না, সেটাও দেখতে হয়। আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজ যখন আমরা করি, মুখে যখন কথা বলি, বাংলায় বলি বা যে কোনো ভাষায় বলি, তখন ব্যাকরণ তেমন কোনো ফ্যাক্টর করে না। কিন্তু যখন আমরা লেখার সময় কিন্তু ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায়। তারপর দেখুন, নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। সেটা নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে তাকে উৎসাহ দিন। ঠিক আছে, তাকে মোটিভেট করুন,
বাহ খুব সুন্দর লিখেছে, বড়িয়া হয়েছে, কালকে আরও লিখবে। এভাবে তাকে যদি যত বেশি আমরা মোটিভেশন করব, তত তার মধ্যে সেই শিক্ষার প্রবণতাটা বৃদ্ধি পাবে। লিখতে হবে নিয়মিত, প্রতিদিন কিন্তু নিয়মিত কী করতে হবে? লিখতে হবে। ভাষার লিখিত রূপের সঙ্গে হাতের লেখার সম্পর্ক অবিচ্ছেদ্য। ভাষার যে লিখিত রূপ রয়েছে তার সঙ্গে হাতের লেখার যেটা সম্পর্ক সেটা কিন্তু অবিচ্ছেদ্য রয়েছে। হাতের লেখায় মানুষের মনের ভাষা অভাব প্রকাশিত হয় এবং শিল্প ও সৌন্দর্য প্রতিফলিত হয়। হাতের লেখার মাধ্যমে মানুষের মনের ভাষার কী হয়? অভাবটা প্রকাশিত হবে, সৌন্দর্য প্রতিফলিত হবে। তারপর দেখুন সুলিখনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখব। সুলিখন অর্থাৎ ভালো একটা লিখন হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা চাই। কী কী থাকা চাই? 1 নম্বর হচ্ছে স্পষ্টতা। লেখাটা কি হতে হবে? স্পষ্ট হতে হবে। দ্রুততা, স্বাচ্ছন্দ্য এবং গতিময়তা। লেখার একটা মিনিমাম একটা স্পিড থাকতে হবে। এখন সে একদম আস্তে আস্তে, যেমন সুলিখনের বৈশিষ্ট্য, এটা লিখতে যদি তার 5 মিনিট সময় যদি চলে যায়, তাহলে সেটা সুলিখন হলো না। লেখার একটা স্পিড থাকা চাই, দ্রুততা থাকা চাই, এবং যখন লিখবে তখন সেটা নির্ভুল লিখতে হবে, সে ভুল লেখলে চলবে না। সৌন্দর্য মণ্ডিত রেখা বিন্যাস। লেখার যে রেখাগুলা রয়েছে, লেখার রেখাগুলা যেন একটা সৌন্দর্য বিস্তার করে। তারপর হচ্ছে জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার। এই কয়েকটা জিনিস যদি সে খুব ভালো করে ফলো করতে পারে, তখন সেই লেখাটাকে সুলিখন বলে বিবেচিত হবে। ঠিক আছে, তো এই ছিল লিখনের আজকে ছোটো ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও সেই LSRW নিয়ে MCQ নিয়ে আমরা ডিসকাস করবো পুরোটা। ঠিক আছে, তার MCQ নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অন্যতম ক্লাস দেখতে থাকবেন। ধন্যবাদ।